হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঘুরতে যেতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি, তাই না? তো একদিনের ছুটিতে তো দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে কাছে পিঠে কোথাও যেতে তো মন চায়। কলকাতার একদম কাছে সেরকমই একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি, আর সেখানকার পুরো ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটার নাম হয়তো তোমরা সকলেই জানো, কারণ খুব ফেমাস একটা জায়গা। তো হ্যাঁ, আজকে আমরা চন্দননগর যাচ্ছি। তো সেখানে গিয়ে কি কি দেখব, লাঞ্চ কোথায় করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো তোমাদের সাথে আবার একদম চন্দননগর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চন্দননগর স্টেশনে নেমে গেছি। তো এখন দেখি কোথায় যাই। ফার্স্ট হয়তো স্ট্যান্ডে যাব। তো চলো আগে যাওয়া যাক। চন্দননগর হলো মূলত হুগলি ডিস্ট্রিক্টের একটা খুব গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শহর। চন্দননগর স্টেশন আসার জন্য তোমরা হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে চন্দননগর স্টেশনে নেমে যেতে পারো। চন্দননগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে তোমরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নিতে পারো। তবে আমরা আপাতত টোটো রিজার্ভ করিনি, আমরা এখান থেকে টোটো ধরে প্রথমে স্ট্র্যান্ড রোড চলে যাচ্ছি। তো দেখো আমরা স্ট্র্যান্ড রোড চলে এসেছি। তোমাদেরকে তো প্রথমে বললামই যে চন্দননগর খুবই একটা ঐতিহ্যবাহী শহর। তো এই শহরের প্রতিটা কোনায় কোনায় কিন্তু প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে, যা পুরো ভিডিওটা জুড়ে তোমাদের সাথে শেয়ার করব। স্ট্র্যান্ড রোডের ধারে অবস্থিত এই ঘাটটি চন্দননগরের অন্যতম মূল আকর্ষণের একটি জায়গা। এই স্থানটি পর্যটক থেকে শুরু করে স্টুডেন্ট, এখানকার স্থানীয় বাসিন্দা সকলের কাছে একটা অন্যতম আকর্ষণের জায়গা। আমরা যেহেতু দুপুরে গেছিলাম তাই এই জায়গাটা কিন্তু ফাঁকাই ছিল, কিন্তু সন্ধেবেলা থেকে এই জায়গাটা থেকে ভীষণ জমজমাটি। এর ধার দিয়ে একদিকে যেমন প্রচুর খাবারের স্টল বসে, তেমনই এখানে প্রচুর মানুষের ঢল নামে। তো চলো এই ঘাটের ইতিহাসটাই আমরা সবার প্রথমে জেনে নিই। 1921 সালে শ্যামাচরণ রক্ষিত তার পিতা দুর্গাচরণবাবুর শেষ ইচ্ছা পূরণের জন্য এই জোড়াঘাট নির্মাণ করেছিলেন। এই ঘাটের আদি নাম ছিল দুর্গাচরণ রক্ষিত ঘাট, যিনি ছিলেন এখানকার একজন বিখ্যাত ব্যবসায়ী। এই শহর কিন্তু প্রাচীনকালে চন্দননগর নামে পরিচিত ছিল না। প্রাচীনকালে এই শহরটি পরিচিত ছিল ফরাসডাঙ্গা নামে। অনেকে আবার মনে করেন যে চন্দননগর নামটি এসেছে হুগলি নদীর এখানে অর্ধচন্দ্রাকৃতি আকৃতির জন্য। তবে ফরাসিরা এই স্থানকে বলতো চান্দেরনগর। তো দেখি পাশে আরও পার্ক টার্ক রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো এখন সেখানে যাই। স্ট্র্যান্ড রোড ধরে হেঁটে গেলে বেশ কিছুটা রাস্তা গঙ্গার ধার দিয়ে সুন্দর বসার জায়গা করা রয়েছে এবং বাচ্চাদের জন্য পার্ক করা রয়েছে। এই রাস্তা পুরোটা জুড়ে প্রচুর গাছপালা রয়েছে, যেদিকে তাকানো হবে সেদিকেই সবুজের সমারোহ। এরকম একটা জায়গায় বেশ কিছুটা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। এরপর আমরা যাচ্ছি চন্দননগরের সেই বিখ্যাত চার্চে, যা স্ট্র্যান্ড রোডে অবস্থিত। ভারতবর্ষের পুরনো চার্চগুলির মধ্যে এই চার্চটি অন্যতম। এটি তৈরির কাজ শুরু হয়েছিল 1875 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1884 খ্রিস্টাব্দে। এটি ডিজাইন করেছিলেন ফ্রেঞ্চ আর্কিটেক্ট জ্যাক্স ডুসার্স। এটি উদ্বোধন করেন পল গোথালস অন 27 জানুয়ারি 1884। এই চার্চটি ফরাসি আর্কিটেকচারের একটা বিখ্যাত নিদর্শন। সেই সময় প্রায় গোটা ভারতবর্ষ যখন ইংরেজদের শাসনাধীনে ছিল, চন্দননগর কিন্তু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ফরাসি উপনিবেশ। তো এখন চার্চ থেকে বেরোলাম। হ্যাঁ, চার্চে যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্যে বেকার আর ভেতরে কোনো ভিডিওই করিনি। তো এখন কোথায় মিউজিয়াম যাব। তো মিউজিয়াম যাব আমরা। তো চলো আবার সেখানে গিয়ে দেখাচ্ছি। এরপরে তোমরা দেখে নিতে পারো চন্দননগর মিউজিয়াম। চন্দননগরের গভর্নর জেনারেল জোসেফ ডুপ্লেক্সের বাড়ি ছিল এটি। পরবর্তীতে 1961 খ্রিস্টাব্দে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। অতি সামান্য মূল্যের বিনিময়ে সেই সময়কার অনেক মূল্যবান জিনিস তোমরা এই মিউজিয়ামে দেখতে পাবে। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু মিউজিয়ামটা বন্ধ ছিল। স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধার দিয়ে সোজা হেঁটে গেলে তোমরা দেখতে পাবে ভাষা শহীদ স্মারক উদ্যান। 2005 সালের 21শে ফেব্রুয়ারি এই স্মারক উদ্যান তৈরি করা হয়েছিল। মূলত বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণেই এই উদ্যান তৈরি হয়েছে। এই শহীদ উদ্যানের ঠিক পাশেই রয়েছে পাতালবাড়ি, যার পাশে রয়েছে বিদ্যাসাগরের একটা মূর্তি। 150 বছরের পুরনো এই পাতালবাড়িটির নিচের তলাটি একসময় গঙ্গা নদীতে জোয়ারের সময় নিমজ্জিত হয়ে যেত। এই বাড়ির নিচের তলাটি স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের আস্থানা ছিল। ফলে এই বাড়ি যে স্বাধীনতা যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল তা আমরা নিঃসন্দেহে কিন্তু বলতেই পারি। এই বাড়ির গঠনশৈলী রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ পছন্দের ছিল, তাই তার বহু উপন্যাসে এই পাতাল বাড়ির উল্লেখ পাওয়া যায়।
তিনি এই পাতাল বাড়িতে এসেও ছিলেন। বিদ্যাসাগরও মাঝে মধ্যেই এই বাড়িতে এসে উঠতেন। জোড়াঘাটের দিকে ফিরে আসতে থাকলে আমরা স্ট্র্যান্ড রোডের পাশেই দেখতে পাবো চন্দননগর কলেজ রয়েছে। মূলত চন্দননগরের গভর্নর জেনারেল জোসেফ ডুপ্লেক্সের নাম অনুসারেই এই কলেজের নাম ডুপ্লেক্স কলেজ। এখনও পর্যন্ত যে কটা জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো সবই স্ট্র্যান্ড রোডে অবস্থিত। তোমরা যদি স্টেশন থেকে একটা টোটো নিয়ে স্ট্র্যান্ড রোড নেমে যাও তাহলে এ কটা কিন্তু তোমরা হেঁটে হেঁটেই দেখে নিতে পারবে। কলেজের পাশেই রয়েছে রবীন্দ্র ভবন, সেটা দেখে নিয়ে সেখান থেকে তোমরা একটা টোটো ধরে চলে যেতে পারো নন্দ দুলালজির মন্দিরে। মন্দিরটি 1739 খ্রিস্টাব্দ অর্থাৎ 1146 বঙ্গাব্দে চন্দননগরের সেই সময়কার ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। উঁচু বেদির উপর অবস্থিত এই মন্দিরের 5টি খিলান রয়েছে। মন্দিরের অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন নন্দদুলাল রূপী শ্রীকৃষ্ণ। 1757 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ পলাশী যাওয়ার পথে এই মন্দিরে লুট করেছিলেন এবং গোলা বর্ষণও করেছিলেন। কিছুকাল আগে পর্যন্ত এই মন্দিরে গোলার দাগ স্পষ্ট ছিল, তবে বর্তমানে সংস্করণের ফলে তার দেখা যায় না। এরপরে আমরা চলে গেছিলাম সিমেট্রিতে। আমরা এর ভেতরে ঢুকিনি, তবে তোমরা চাইলে এর ভিতরে ঘুরে দেখতেই পারো। এটা হলো একটা খ্রিস্টানদের কবরস্থান। 1673 সালে চন্দননগর একটি ফরাসি উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন বাংলার নবাব ইব্রাহিম খানের কাছ থেকে হুগলি নদীর ডান তীরের এই অঞ্চলে বাণিজ্য ঘাঁটি স্থাপনের অনুমতি পেয়েছিল। 1668 সালে এটি একটি স্থায়ী ফরাসি বসতিতে পরিণত হয়। তাই চন্দননগরের বিভিন্ন স্থানে এখনও ফরাসি স্থাপত্যের প্রচুর নিদর্শন দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে গেছিলাম 12 শিব মন্দিরে। এখানে 12টি শিব মন্দির রয়েছে এবং প্রত্যেকটি মন্দিরের ভিতরে একটি করে কালো শিবলিঙ্গ রয়েছে। যাক, শেষে মহাদেবের দর্শন করে মনটা শান্ত হয়ে গেল। তো যাই হোক, অনেকক্ষণ তো অনেক ঘোরাঘুরি হলো, এবার তো লাঞ্চটা করতেই হবে। তো চলো, কোথায় তোমরা লাঞ্চ করতে পারো সেই সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই। আজকে আমরা এসেছি চন্দননগরেরই শালিমার নামক একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্যে। তো এইটা হলো শালিমার রেস্টুরেন্ট। তো দেখো, বাইরেটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানোই। তো চলো এখন ভিতরে গিয়ে দেখি ভিতরটা কীরকম। যাই হোক, তো ভিতরে চলে এসেছে। দেখো, এর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর। আর মোটামুটি প্রাইস খুব হাইফাই নয়, মোটামুটি রিজনেবলের মধ্যেই তোমরা এখানে খাবার দাবার পেয়ে যাবে। এছাড়াও চন্দননগরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, যেমন ভূতের রাজা দিল বর, আহারে বাঙালি, সম্রাট, এরকম আরও অনেক রেস্টুরেন্ট চন্দননগরের বিভিন্ন জায়গাতে রয়েছে। এছাড়াও তোমরা যেতে পারো জলশ্রীতে। এটা মূলত একটা লঞ্চকেই রেস্টুরেন্টে রেনোভেট করেছে। এখানকার প্রাইস একটু হাই, তবে অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ। এছাড়াও স্ট্র্যান্ড রোডে ঘাট থেকে চার্চে যাওয়ার যে রাস্তাটা, সেখানে অনেক দোকান রয়েছে। তোমরা চাইলে সেখান থেকেও তোমাদের লাঞ্চটা সেরে নিতে পারো। তো যাই হোক, আমরা শালিমার রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও আর কড়াই চিকেন। তো বেশ কিছুটা সময় ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছিল। খাবার কিন্তু খুবই টেস্টি ছিল এবং এর কোয়ান্টিটি ও কোয়ালিটি দুটোই ছিল খুবই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চন্দননগরে যতটা পেরেছি তোমাদের সাথে জায়গাগুলো শেয়ার করার চেষ্টা করেছি এবং তার ইতিহাসটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া কোন কোন রেস্টুরেন্টে তোমরা লাঞ্চ করতে পারো সেই সম্পর্কেও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভ্লগে। বাই।